গল্পটি গুলাবসা নামে এক নেহায়েত সুন্দরী মেয়েকে নিয়ে। গুলাবসা সবসময় পরিষ্কার জামা পরত, দামি ইত্র ব্যবহার করত। গ্রামের বাইরে এক পাহাড় ছিল যেখানে সে প্রায়ই যেত। সেখানে গিয়ে তার ভালো লাগত। তার মা বারবার বলতেন, বেটি, সবসময় এই ইত্র ব্যবহার করিস না, এতে অশুভ কিছু আছে। কিন্তু গুলাবসা শুনত না, সে সবসময় সুন্দর দেখাতে চাইত। একদিন সেই পাহাড়ে বসে থাকতে থাকতে এক রূহ তাকে দেখতে লাগল। সে এক জিন ছিল। গুলাবসার পবিত্র গন্ধে মুগ্ধ হয়ে সে প্রেমে পড়ে গেল। সে কখনো কোনো মেয়েকে দেখেনি, আর এরপর যা করল তা ছিল ভয়ঙ্কর। গুলাবসা গরিব ঘরের মেয়ে ছিল, কিন্তু খুব লোভী। জিন তাকে অফুরন্ত ধনসম্পদের লোভ দেখিয়ে তার সঙ্গে থাকতে রাজি করায়। শহরের সবচেয়ে পুরনো ও সরু গলির শেষে একটা ছোট জীর্ণ বাড়ি ছিল, যার দেওয়ালগুলো সময়ের আঘাতে তাদের আসল রং হারিয়ে ফেলেছিল। এই বাড়িতেই গুলাবসা তার মা এবং পঙ্গু বাবার সঙ্গে থাকত। গুলাবসা, যেমন নাম তেমনি তার রূপ। তার চোখ ছিল গভীর হ্রদের মতো, ত্বক যেন চাঁদের আলোয় ভেজা, আর ঠোঁটে সবসময় এক হালকা হাসি থাকত, যা দেখলে কারো মন গলে যেত। কিন্তু তার সৌন্দর্যেরই মতো গভীর ছিল তার নিজের স্বপ্নের জগৎ। গুলাবসা সুগন্ধির প্রতি আসক্ত ছিল, এমন এক ভালোবাসা যা পাগলামির সীমায় পৌঁছেছিল। তার মা সাকিনা অন্যের বাড়িতে ঝাড়ু মোচা করে যা সামান্য উপার্জন করতেন, তাতেই সংসারের চুলা কোনোভাবে জ্বলত। তার বাবা রহমত আলী এক দুর্ঘটনায় 2 পা হারিয়ে ফেলেছিলেন, এবং এখন পুরনো একটা 4 পাই ছিল তার পৃথিবী। কিন্তু গুলাবসার এসব কষ্টের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সে শুধু নতুন নতুন আতর চেয়েই যেত, বিশেষ করে যে আতর গুলাবে সিরাজ নামে বিখ্যাত ছিল। তার গন্ধ এমন ছিল যে বাতাসও এক মুহূর্তের জন্য থেমে যেত। আম্মি, আমার আতর শেষ হয়ে গেছে, সে প্রায়ই বলত যখন তার মা কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরতেন। বেটি, গত সপ্তাহেই তো এনেছিলাম, ঘরে আটা নেই, তোমার আব্বার ওষুধ আনতে হবে, একটু তো বুঝো। সাকিনা হতাশ গলায় বলতেন, আমার কিছু জানা নেই, আমার বান্ধবীরা কত সাজগোজ করে থাকে, আর আমি এক গুলাবসা মুখ ফুলিয়ে বসে থাকি, সে রাগী কণ্ঠে বলত। তার জেদের কাছে সাকিনা বারবার হার মানতেন। নিজের কোনো প্রয়োজন মেরে তিনি মেয়ের জন্য আতরের বোতল কিনে আনতেন। গুলাবসার বেশিরভাগ সময় কাটত তার বান্ধবী সাবিহা ও নিদার সঙ্গে। তারা 3 জন একসঙ্গে শহরের বাজারে ঘুরত, হাসত, খিলখিল করত, আর চলতি পথের লোকদের দিকে তাকিয়ে তাদের সৌন্দর্যের জাদু ছড়াত। শহরের বাইরে ছিল এক নির্জন পাহাড়, যাকে লোকেরা জিনওয়ালি পাহাড়ি বলে ডাকত। বুড়োরা বলত সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে এক শক্তিশালী জিন বন্দী আছে, আর সন্ধ্যা নামার পর কেউ সেখানে যায় না। কিন্তু এই কথা গুলাবসার কাছে শুধু মজা মনে হতো। সে প্রায়ই বান্ধবীদের বলত, তোমরা ভয় পাও, কেমন জিন, সব বানানো কথা। তার মা বহুবার নিষেধ করেছিলেন, গুলাবসা, ওই দিকটায় যাস না, ও জায়গা ভালো না, ওখানকার হাওয়ায়ও অদ্ভুত কিছু আছে। কিন্তু গুলাবসা কারও কথা শুনত না। তার মায়ের কথা তার কাছে পুরনো আর বোকামি মনে হতো। একদিন দুপুরে যখন রোদ আগুনের মতো ঝরছিল, গুলাবসা বান্ধবীদের সঙ্গে বাজি ধরল সে পাহাড়ের সবচেয়ে উঁচু পাথরটা ছুঁয়ে আসবে। যাস না গুলাবসা, আম্মি জানতে পারলে খুব রেগে যাবেন, সাবিহা বলল। কিছু হবে না বলে গুলাবসা নিজের কবজিতে গুলাবে সিরাজ আতরের কয়েক ফোঁটা ছিটিয়ে পাহাড়ের দিকে রওনা হল। হাওয়া জোরে বইছিল, তার আতরের ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ছিল। যতই সে পাহাড়ের কাছে পৌঁছাতে লাগল, বাতাসে অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল।
পাখিরা চুপ হয়ে গেল, হাওয়া ঠান্ডা হয়ে এলো। সে বাজি জেতার জন্য সবচেয়ে উঁচু পাথরটা ছুঁয়ে হেসে ফিরে আসছিল। সে জানত না তার আতরের মোহনীয় গন্ধ বাতাসের সঙ্গে পাহাড়ের শতাব্দী পুরনো ফাটরের মধ্যে ঢুকে পড়েছে, যেখানে কিছু জেগে উঠছিল, একটা শক্তি যা 1000 বছর ধরে এমনই এক গন্ধের অপেক্ষায় ছিল। সেই রাতে যখন গুলাবশা ঘুমোচ্ছিল, তখন তার মনে হলো যেন কেউ তার কানে ফিসফিস করছে, তোমার নাম কি হে সুবাসের রানী? সে চমকে উঠে চোখ খুলল। ঘরে কেউ নেই, কিন্তু বাতাসে গুলাবের সঙ্গে মিশে আরও এক অচেনা, পুরনো আর প্রবল গন্ধ ভেসে বেড়াচ্ছিল। গুলাবশার হৃৎপিণ্ড দ্রুত কাঁপছিল। এটাই ছিল সেই ঝড়ের শুরু, যা তার জীবন বদলে দেবে। সেই রাতের পর থেকে অদ্ভুত ঘটনাগুলো শুরু হলো। যখন সে একা থাকত, তার নামের ফিসফিস শুনত। তার ঘরে রাখা আতরের বোতলগুলো নিজে থেকেই অল্প করে খালি হয়ে যেত। কখনো আয়নায় তার ছায়ার পেছনে একটা অস্পষ্ট ছায়া দেখা দিত, যা চোখের পলকে মিলিয়ে যেত। প্রথমে সে ভাবত এগুলো তার বিভ্রম, কিন্তু ভয় ধীরে ধীরে তার মনে জায়গা নিচ্ছিল। সে যখন বান্ধবীদের সঙ্গে বের হতো, তখনও মনে হতো কেউ তাকে অনুসরণ করছে, এক অদ্ভুত শক্তি যা সব সময় তার সঙ্গে রয়েছে। এক সন্ধ্যায় যখন সে বাজার থেকে ফিরছিল, হঠাৎ এক প্রবল বাতাস এসে তার কানে ফিসফিস করল, তুমি শুধু আমারই, গুলাবশা। গুলাবশা চিৎকার করে উঠল, দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সাকিনা ভয়ে দৌড়ে এলো। কি হয়েছে বেটি, এমন ভয় পেয়েছ কেন? কিছু না আম্মি, সে মিথ্যা বলল। কিভাবে বলবে যে এক জিন তার পিছু নিয়েছে? পরের রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, গুলাবশার ঘরে আবার সেই চন্দন আর মরুভূমির রেতের মিশ্র গন্ধ ছড়িয়ে পড়ল। সে চোখ খুলল, আর যা দেখল তাতে তার রুহ কেঁপে উঠল। তার বিছানার সামনে বাতাসে একটা ছায়া তৈরি হচ্ছিল। ধীরে ধীরে সেই ছায়া মানুষের আকার নিচ্ছিল। লম্বা, শক্তিশালী আর ভয়ানক সুন্দর এক যুবক। তার চোখগুলো আগুনের মতো জ্বলছিল, চেহারায় এমন আকর্ষণ ছিল যা ভয়ের জন্ম দেয়। কে তুমি? গুলাবশার কণ্ঠ কাঁপছিল। আমি সেই যাকে তোমার সুগন্ধি জাগিয়ে তুলেছে, গভীর গম্ভীর স্বরে বলল। আমার নাম জারকান, আমি এক জিন, আর তোমার ঘ্রাণের আশিক হয়ে গেছি। গুলাবশার রক্ত হিম হয়ে গেল। তুমি আমার কাছ থেকে কি চাও? তোমার সঙ্গে নিকাহ বিয়ে করতে চাই। জারকান বলল একেবারে স্বাভাবিকভাবে, যেন এটি সাধারণ কোনো বিষয়। আমি তোমাকে এই দারিদ্র্য থেকে মুক্তি দেব, তোমাকে আমার রানী বানাব, তোমার পায়ে থাকবে হিরে জহরতের রাজত্ব। না, এটা কখনোই হতে পারে না, এখানে থেকে চলে যাও। গুলাবশা চিৎকার করে উঠল। জারকান হেসে উঠল, তার হাসি পুরো ঘরে প্রতিধ্বনিত হল। এত সহজে নয় সুবাসের রানী, এখন তুমি আমার নিয়তির অংশ। একথা বলে সে ধোঁয়ায় পরিণত হয়ে জানালা দিয়ে উড়ে গেল। এখন থেকে জারকান তাকে সব জায়গায় দেখা দিত, তার ছায়ায়, আয়নায়, এমনকি রাস্তায় হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে যেত। গুলাবশার খাওয়া দাওয়া, হাসি কথা সব বন্ধ হয়ে গেল। তার সুন্দর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার বান্ধবীরাও লক্ষ্য করল এই পরিবর্তন। কি ব্যাপার গুলাবশা, সবসময় এমন চিন্তায় কেন ডুবে থাকিস? নিদা একদিন জিজ্ঞেস করল। গুলাবশা আর সহ্য করতে পারল না। সে কাঁদতে কাঁদতে সব সত্যি কথা বলল। সাহা আর নিদা শুনে স্তব্ধ হয়ে গেল। এটা খুব বিপজ্জনক ব্যাপার, সাবিহা বলল ভয়ে। জিনের প্রেম প্রাণঘাতী হয় গুলাবশা, সে যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। তোমাকে তার হাত থেকে মুক্ত হতে হবে। কিন্তু কিভাবে? গুলাবশা কাঁদতে কাঁদতে বলল। সে তো কোথাও যায় না। রাতে আবারও জারকান তার ঘরে হাজির হয়। এইবার তার হাতে একটি মখমলের ডিবি ছিল।
সে তা খুলল। ভেতরে এমন একটি হার ছিল যা দেখলে চোখ চমকে ওঠে। সেখানে জড়ো করা হীরাপত্থরগুলো তার চোখে তাড়িয়ে দিচ্ছিল। এটা তোমার জন্য, জারকান বলল। এটা কেবল একটা ছোট উপহার। ভাবো, যখন তুমি আমার মালিকানা হয়ে যাবে তখন তোমার কি কি হবে। গুলাবসার চোখগুলো সেই হাড়ের দিকে আটকে গেল। সে সবসময় এরকম জীবন কল্পনা করত। এক মুহূর্তের জন্য তার ভীতির অনুভূতি ফিকে হয়ে গেল এবং হৃদয়ে লোভের ক্ষুদ্র শিকুনি জ্বলে উঠল। গরিবী আর কষ্টে ক্লান্ত হয়ে সে ভেবেছিল কি করে না এটা তার জীবনের বদলে দিতে পারে। জারকান বুঝতে পারত মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি। সে বলল, ভাবো গুলাবসা, একদিকে তোমার ওই জর্জরিত ঘর, তোমার মা বাবা আর কষ্ট, আর অন্যদিকে আমার রাজ্য, অগণিত ধন, সব যা তুমি চাও তা। সিদ্ধান্ত তোমার। গুলাবসা দ্বিধায় পড়ে গেল। ভয় আর লোভের মধ্যে সে ঝুলছিল। শেষ পর্যন্ত সে একটা অদ্ভুত সিদ্ধান্ত নিল। সে ভাবল, কেননা সে এই জিনের ধন সম্পদের সুবিধা নিয়ে নেয় আর পরে কোনোভাবে তার থেকে মুক্তির পথ খুঁজি। আমাকে একটু সময় দাও, সে জারকানকে বলল। জারকানের চোখে বিজয়ের ঝিলিক দেখা গেল। যতগুলো দিন চাও নাও, সে বলল, কিন্তু মনে রেখো, আমার জবাব কেবল হ্যাঁ হবে। এরপর জারকান প্রতিদিন নতুন নতুন উপহার নিয়ে আসত। কখনো স্বর্ণের আকসাফিয়ান, কখনো মূল্যবান রত্ন, তো কখনো সিল্কের পোশাক। গুলাবসা সেগুলো চুপি চুপি নিজের সিন্দুকে লুকিয়ে রাখত। ধীরে ধীরে ঘরবাড়ির অবস্থা বদলে যেতে লাগল। আব্বার ওষুধ, বাড়িতে ভালো খাবার, সব কিছু। সাকিনা হতভম্ব হয়ে গেলেন। বেটা, এসব কোথা থেকে আসছে? তিনি একদিন জিজ্ঞেস করলেন। গুলাবসা মিথ্যে বলল, আমার এক বান্ধবীর বাড়িতে বিয়ে ছিল, ওরা আমাকে এসব দিয়েছে। সাকিনা চুপ করে গেলেন, কিন্তু তার অন্তরে একটা অদ্ভুত আশঙ্কা জেগে উঠল। তিনি তার মেয়ের চোখে যে বদল দেখেছিলেন, সেখানে আগের যে নির্দোষ তা নেই, বরং ভয়ে আর লোভের মিশ্র অনুভূতি ছিল। একদিন যখন সাকিনা গুলাবসার রুম পরিষ্কার করছিলেন, তিনি সিন্দুকের নিচে পড়ে থাকা এক ছোট ঝুমকো পেলেন। তিনি সেটি তুলতেই মনটায় এক অদ্ভুত ধাক্কা লাগল। সেই ঝুমকো থেকে চন্দন আর মরু বালুর মতোই এক পরিচিত পুরনো সুগন্ধ উঠছিল। সেই সুগন্ধ যা তিনি বহু বছর আগে অনুভব করেছিলেন। সাকিনার মনে উদয় হল তাদের বংশের পুরনো কথা। তিনি স্মরণ করলেন সেই সুগন্ধ তিনি আগে কখনো অনুভব করেছিলেন। যখন তিনি ছোট ছিলেন, তার ঠাকুরমা গুলাবসার নানি তাকে বারবার বলতেন যে ওই জিনওয়ালি পাহাড়ে জারকান বন্দী ছিল এবং যে অবস্থা সেখানে আছে তা তাদের বংশের একটি গোপনীয় রহস্য। সাকিনা জানতে পারেন যে এই গুলাব-এ-সিরাজ আতরটি কেবল একটা সুগন্ধি নয়, এটি তাদের খানদানের এক রহস্য, গোপন। এটিকে তৈরির পদ্ধতি শুধুমাত্র তাদের বংশের নারী নেই জানত, এবং এতে এমন এক বিশেষ ফুল মেশানো হতো যা শুধুমাত্র সেই পাহাড়ের পাদদেশে বছরে একবারই ফোটে। সেই ফুল জিনকে টেনে আনে এবং সঠিকভাবে ব্যবহার করলে তাকে দুর্বলও করা যায়। সাকিনা মনে করলেন তার মা তাকে সেই রীতিনীতিটি শেখাতে চেষ্টা করেছিলেন, কিন্তু সাকিনা তখন অতটা গুরুত্ব দিলেন না। তিনি এটিকে আচীন কুসংস্কার মনে করেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। গুলাবসা তার লোভে ওই ফুলের গন্ধ ছড়িয়ে ফেলেছে আর জারকান মুক্ত হয়ে গেছে। সাকিনা ভয়ে কেঁপে উঠলেন। তিনি জোরে গুলাবসাকে ডেকে ধরলেন, তুমি কি ওখানে গিয়েছিলে? তুমি কি তাকে জাগিয়েছ? গুলাবসা সব সত্যি বলে ফেলল। সাকিনার পা জমে গিয়েছিল। হায় আল্লাহ, আমি সবসময় ভয়ের কথা বলছিলাম। তিনি কাঁদতে কাঁদতে ভাবলেন কি করা যায়।
সাকিনা তখন গোপনে পুরনো সিন্দুকটি খুলে নিলেন। সেখানে পুরনো হাতে লেখা বই, ওষুধি গাছপালা আর একটি শুকনো ফুলের ছবি ছিল। সেই ফুলটি নামটি ছিল নূর শহর, অর্থাৎ ভোরের আলো। বইটিতে লেখা ছিল এই ফুলটি কবে ফোটে, চাঁদের পূর্ণতার পর রাতের শেষ পর্যায়, অর্থাৎ পূর্ণিমার রাত থেকে ভোরের প্রথম কিরণ হওয়ার মুহূর্তের মধ্যে। বইটিতে ফুলটি জ্বালিয়ে সেই ধোঁয়ায় জিনের শক্তি কেটে ফেলার পদ্ধতি লেখা ছিল। চন্দন আর লোবান মিশিয়ে এক বিশেষ মাটির বাটিতে জ্বালাতে হবে। ধোঁয়া যদি সঠিক স্থানে জন্মানো হয় তাহলে জিন দুর্বল হয়ে যাবে, কিন্তু এক শর্ত ছিল, এটা করতে হবে সেই স্থানে যেখানে জিন সবচেয়ে শক্তিশালী, অর্থাৎ জিনওয়ালি পাহাড়েই। তিনি ঝুঁকে বাঁচার সিদ্ধান্ত নিলেন। গুলাবশা হতভম্ব হয়ে বলল, আমরা তাকে কিভাবে সেখানে ডুবিয়ে নিয়ে যাব? সাকিনা বললেন, আমাদের তাকে ছল করে সেই জায়গায় আনতে হবে। তুই এমন অভিনয় করবি যেন তুই তার সাথে যেতে রাজি। যখন সে পূর্ণ আত্মবিশ্বাসে থাকবে তখন আমরা সেই সময় কাজে লাগাব। গুলাবশা ভয়ে কাঁপছিল, কিন্তু তার মা বাবার কষ্ট দেখে এবং নিজেদের দায়িত্ববোধে তিনি সাহস জুটিয়ে নিলেন। মাঝে রাত জারকান আসল। এবার অনেক বেশি দামি আর মনোমুগ্ধকর লাগছিল। সে জিজ্ঞেস করল, তুমি কি এখনও সিদ্ধান্তে পৌঁছেছ? গুলাবশা ভীত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। জারকান খুশি হয়ে উঠল। তিনি পরিকল্পনা মতো তার জাদুকরী মোহে বিশ্বাস করে বাইরে যাওয়ার জন্য রাজি হল। তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সাকিনা সেদিন গুলাবশার হাতে ছোট্ট একটি পটলি দিলেন, নূর শহরের বীজের পটলি। মৌকা পেলে ওটি তার চোখে ছুঁড়ে দে, সাকিনা ফিসফিস করলেন। এটা অল্প সময়ের জন্য অন্ধ করবে। তারপর তিনি গোপনে একটা মাটির বাটি, চন্দন আর লবণ এবং বইয়ের নির্দেশ মতো আগুনের বস্তু নিয়ে পাহাড়ের একটি নির্দিষ্ট পাথরের পেছনে লুকিয়ে রইলেন। পাহাড়ে পৌঁছালে হাওয়া আরও ঠান্ডা হয়ে উঠল। চাঁদ পূর্ণ তেজে উজ্জ্বল ছিল এবং পুরো পাহাড় ভয়ঙ্করভাবে দাঁড়িয়েছিল। জারকান এগিয়ে হাত বাড়াল, চল, আজ সময় হয়েছে। গুলাবশার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল। সে দুরু দুরু করে দেখল, দূরে এক বড় পাথরের পেছনে তার মা লুকিয়ে আছে। এক নজর তিনি সাকিনার দিকে ইশারা করলেন। গুলাবশা কণ্ঠে কাঁপা আওয়াজে বলল, একটা অনুরোধ আছে। আমি আপনার সাথে এই শহরটা আর এই বাড়িটা শেষবার দেখতে চাই। জারকান প্রফুল্ল মুখে বলল, তোমার ইচ্ছা পূর্ণ হবে। তিনি গুলাবশাকে কাছে টেনে আনলেন। তার ভরা আত্মবিশ্বাসে তিনি কোনো সন্দেহই পেলেন না। এটাই সুযোগ। গুলাবশা এক ঝটকায় মুঠিতে থাকা নূর শহরের বীজগুলো পূর্ণ শক্তিতে জারকানের চোখে ছুঁড়ে দিল।